আফ্রিকা নামটা শুনলেই কেমন যেন রোমাঞ্চকর লাগে, তাই না? ধুধু সাহারার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে বেদুইন, নীল নদে ঐতিহাসিক কুমির শিকার, বাঙালি ছেলে শঙ্করের একা হাতে সিংহের বিরুদ্ধে লড়াই, করবেট সাহেবের মরুচিতা শিকার, সাভর নরখাদক সিংহের খোঁজে প্যাটারসনের দুর্ধর্ষ অভিযান, আরও কত কি। কিন্তু এসবের মাঝেও যেসব কাহিনী আমাদের নজর এড়িয়ে যায় তা হল সুবিস্তৃত আফ্রিকার অলৌকিক গল্পগুলি। হ্যাঁ, ঠিকই শুনছেন, দেশ বিদেশের বিভিন্ন লেখায় উঠে এসেছে আফ্রিকার লোককথাতে বহুকাল ধরে এক কদাকার দেখতে হিংস্র জন্তুর বড়ই চর্চা ছিল। আশ্চর্যের বিষয়, যুগ যুগ ধরে আফ্রিকার বেশ কিছু আদিবাসী সমাজ এই জন্তুকে দেবতা হিসাবে পুজো করে এসেছে, তা সে দেবতাকে সন্তুষ্ট করতেই হোক বা নিজে বাঁচতে। তবে সবাই বাঁচতে পেরেছে কি, সেই নিয়েই আমাদের আজকের কাহিনী, আফ্রিকান ভৌতিক গল্প ওয়ার উলফ। শুনলে অবাক লাগে, আজও আফ্রিকার কিছু উপজাতীয়দের মধ্যে এমন সব ধারণা বা বিশ্বাস বদ্ধমূল হয়ে আছে যাকে সভ্য মানুষেরা বলে থাকে অন্ধ কুসংস্কার বা স্রেফ আজগুবি ব্যাপার। কিন্তু সর্বক্ষেত্রেই যে সেগুলি কুসংস্কার বা অলীক কল্পনা নয় তার প্রমাণ পাওয়া যাবে নিম্নে বর্ণিত রোমাঞ্চকর প্রায় অলৌকিক কাহিনীটি পড়লে। এই প্রমাণ পেয়েছে এসব ব্যাপারে যারা সবচেয়ে অবিশ্বাসী, অর্থাৎ তিনজন সুসভ্য ইংরেজ সন্তান। জাহাজে চেপে দুজন সাহেব দেশে ফিরছিল। একজনের নাম রাইট, অপরজনের নাম রিচার্ড। রিচার্ড একসময় একটা বড় কৌটো বের করে বললে, একটা জিনিস দেখবে রাইট? রাইট জানতে চাইল, কি জিনিস? রিচার্ড কৌটো খুলে অতি যত্নে রাখা একটি মোড়কের মধ্যে থেকে যা বার করল তা হল একটি জন্তুর নিচের চোয়াল। এই দন্তপংক্তির শেষের দিকে দুটি দাঁত নেই দেখা গেল। রিচার্ড ফের জিজ্ঞেস করে, বলো তো এটা কি? রাইট জবাব দেয়, দেখে তো মনে হচ্ছে এটা কোনো নেকড়ে বা হায়নার চোয়াল। কোনো কুকুর বা শিয়ালের চোয়াল তো এত বড় হবে না, বেশ বলিষ্ঠ ভারী চোয়াল। হিংস্র দাঁতগুলো কি ভয়ানক! ও, শেষের দিকের দুটো দাঁত তো আবার নেই। রিচার্ড সহসা একটু গম্ভীর হয়ে যায়, বলে, হ্যাঁ তা ঠিকই, তবে শোনো এর বিস্ময়কর ইতিহাস। এরপর রিচার্ড বলে গেল তার অবিশ্বাস্য কাহিনীটি। আফ্রিকার উত্তর নাইজেরিয়া তখন সবে ইংরেজদের দখলে এসেছে। রিচার্ড সেখানকার একজন পুলিশ অফিসার। দক্ষিণে বর্নু সীমান্তর দিকে গুডারু জেলা, সেখানে তখন একজন স্থানীয় সেরিকি অর্থাৎ রাজা শাসন করতেন। বর্তমানে সেখানে নতুন রাজা হয়েছে। বৃদ্ধ রাজা আলী বিমার আজ 5 মাস হল মৃত্যু হয়েছে। অদ্ভুত মৃত্যু। উপরোক্ত চোয়ালটি নাকি তাঁরই। গুডারু জেলাটি একটি বিচিত্র গোলমেলে জেলা। হাউসাস জাতীয় রাজা হল সেখানকার শাসক নরপতি। প্রজারা হল অর্ধলঙ্গ পাগান উপজাতীয় মানুষ। এই পাগানদের উপজীবিকা হল শিংবিহীন ভেড়া ও ছাগলের পাল চড়ানো। এককালে হাউসাস জাতিরা যেভাবে তাদের ওপর আক্রমণ চালাতো, তেমনিভাবে আজও ওদের ভেড়ার পালের ওপর প্রায়শই অতর্কিতে এসে হানা দেয় হিংস্র হায়নার দল। হাউসাসরা আজও নিজেদের কুরা বা হায়না ভেবে গর্ব অনুভব করে। আর বিস্ময়ের কথা, পাগান প্রজারা এখনো বিশ্বাস করে যে এই হাউসাসদের কোনো কোনো মানুষ আজও প্রয়োজন বোধে হায়নায় রূপান্তরিত হবার অলৌকিক শক্তি রাখে। তাদের আরও দৃঢ় ধারণা যে হায়না রূপ নিয়ে সেই সব হাউসাস তাদের ভেড়ার পাল আক্রমণ করে কিছু ভেড়াকে নিহত করে। মাঝে মাঝেই দেখা যায় হাটে বাজারে একদল পাগান জনৈক হাউসাসকে নর হায়না সন্দেহ করে সরবে শাসাচ্ছে। এ কথা শুধু নিরক্ষর অসভ্য পাগানরাই নয়, স্থানীয় শিক্ষিত সরকারি আফ্রিকানরাও বিশ্বাস করে।
একদিন অফিসার কমান্ডিং ক্যাম্বেল রিচার্ডকে ডেকে উক্ত গুডারু জেলা তদন্তে পাঠিয়ে দিল। খবর এসেছে সেখানে নাকি আইন বিরুদ্ধ দাস ব্যবসা পুনরায় গোপনে শুরু হয়েছে। 3 জন সাহেব যাবে, পলিটিক্যাল অফিসার হোমস, একজন ডাক্তার কস্টেগান ও রিচার্ড। সঙ্গে প্রস্তুত হল সশস্ত্র 20 জন আফ্রিকান পুলিশ, আর্দালি ও ভৃত্যের দল। প্রায় 1 মাসের সফর, সঙ্গে তাঁবু, খাবার, ঘোড়া ও মালবহনের জন্য কিছু টাট্টু রইল। যাত্রা শুরু হলো। দিনে পথ চলা, রাত্রিতে তাঁবু খাটিয়ে বিশ্রাম। আবহাওয়া বিচিত্র, দিনে প্রখর রোদ ও উত্তাপ, আর রাত্রিতে শোঁ শোঁ করা পাগলা হাওয়া এবং প্রায় শীতকালের ঠান্ডা। স্থানটি যদিও সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 2500 ফুট উঁচু। দিন 5 পথ চলা হলো, এর মধ্যে একটাও শিকার পাওয়া গেল না। শিকার ছাড়া কি জমে? হরিণ, শুয়ার, এমনকি একটা খরগোশও চোখে পড়ল না। একমাত্র যে জানোয়ারগুলির দেখা পাওয়া যেতে লাগলো তা হলো হিংস্র হায়না। ছোট বড় সমস্ত জলাশয়ের ধারেই তাদের পায়ের দাগ দেখা যেতে লাগলো। আর রাত্রিতে ওদের তাঁবুর আশেপাশে তো দলে দলে সব হায়না দেখা দিতে লাগলো। তাদের বীভৎস চিৎকার ধ্বনি বড়ই কর্ণপীড়াদায়ক। প্রথমটা একটা বেদনাক্ত ক্রন্দন দিয়ে শুরু করে, পরে খটখটে অট্টহাসি দিয়ে শেষ। মনে হয় শয়তানের হাসি। অতীব বিরক্তিকর, অস্বস্তিকর, ভীতিপ্রদ সে চিৎকার। হোমস আর রিচার্ডের সে বিকট ডাক গা সওয়া হলেও ডক্টর কস্টেগান বড় বিব্রত হতো, অসহ্য লাগত তার। সন্ধ্যের পর থেকেই 1-2 করে কাঁধে কুঁজওয়ালা, বিবর্ণ রঙের তীক্ষ্ণ ও উজ্জ্বল চোখওয়ালা হায়না এসে ক্রমে ক্রমে বিরাট দলে পরিণত হয়ে তাঁবুর অনতি দূরে দাঁড়িয়ে তারস্বরে চিৎকার শুরু করে দিত। সাহেবদের সঙ্গে খাবার জন্য কয়েকটি ভেড়া ছিল, নজর তাদের উপরেই। ওই ভয়ঙ্কর চিৎকার শুনে কাঁপতে কাঁপতে ভেড়াগুলি মৃত প্রায় হয়ে যেত। শক্তিশালী ঘোড়ারাও বিচলিত হয়ে উঠত অজানা ভয়ে। রাত্রি হয়ে উঠত ভুতুড়ে। হু হু হাওয়া, শোঁ শোঁ শব্দ, একটানা অবাস্তব ঝিঝির ডাক। তার উপর সহসা শুরু হতো প্রথমে কোঁকিয়ে কান্না, পরে হায়নার খটখটে অট্টহাসি, লোমহর্ষক চিৎকার ধ্বনি। চতুর্দিকে গাছপালা, ঘাস বর্জিত লাল পাথুরে প্রান্তর, তার মধ্যে কুয়াশা ঘেরা বিশাল এক ঘোলাটে চাঁদ। বেলে বেলে ধোঁয়াটে জ্যোৎস্নায় স্থানটা যেন আরো অলৌকিক হয়ে উঠত। আর ওই হিংস্র হায়নাদের কি ভীষণ দৃষ্টি! প্রথমটা মনে হবে অন্ধকারের মধ্যে অসংখ্য উজ্জ্বল জোনাকি উড়ে বেড়াচ্ছে। তারপর চোখ থিতলে মনে হবে না, ওই উজ্জ্বল বিন্দু বিন্দু আলোর সঙ্গে ধূসর বর্ণের অসংখ্য মুখ বর্তমান। দিনে এদের পাত্তা থাকে না, রাত্রিতে এরা অনুসরণ করে এসে সুযোগ বুঝে হয়তো একটা ভেড়া নিয়ে নিমেষে ঘোলাটে জ্যোৎস্নার মধ্যে হাওয়া হয়ে যায়। সাহেবরা বিরক্ত হয়ে উঠল। শেষ পর্যন্ত গুলি করে কিছু মারল। উদ্দেশ্য ছিল তাহলে ভয় পেয়ে এরা আর বিরক্ত করতে আসবে না, কিন্তু ফল হলো বিপরীত। রাত্রির পর রাত্রিতে হায়নার দল যেন বেড়েই যেতে লাগলো। পরে কারণটা বোঝা গেল। আসলে হায়নারা নিজের মাংস নিজেরা খায়। আহত বা মৃত সঙ্গীদের এরা তীক্ষ্ণ দাঁতে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। তখন যেন খটখটে হাসি আরও বেড়ে যায়। সুতরাং সাহেবদের গুলিতে নিহত স্বজাতীয়দের পেয়ে ওদের বেশ ভালো বোঝই হতে লাগলো। নয়তো এই রুক্ষ লাল পাথুরে প্রান্তরে প্রাণী বিরল স্থানে প্রাণ ধারণের মাংস কোথায় পেত? দলে আফ্রিকান একজন কর্পোরাল ছিল, নাম তার আলী কুসান। তার সামনে একদিন রিচার্ড হায়নাদের কুকুর বলে উল্লেখ করাতে আলী কুসান সন্ত্রস্ত ভীত মুখে বললে, কারে বাতুর কুবুতানি। অর্থাৎ কুকুর বলছেন স্যার? না, ওগুলি কোনো মানুষ। হেসে উঠবার মতো কথা। তবু সাহেবরা জানে স্থানীয় মানুষদের কোনো ধারণা বা বিশ্বাসে হেসে উঠবার মতো নির্বুদ্ধিতা নেই। সহানুভূতির সঙ্গে রিচার্ড প্রশ্ন করে, কি বলতে চাও তুমি আলী কুসান?
আলী কুসান জানায় যে তারা এখন গুডারু জেলার কাছাকাছি এসে পৌঁছেছে, আর এই অঞ্চলে মানুষ থেকে হায়নায় রূপান্তরিত হওয়ার অলৌকিক শক্তিধারী বহু মানুষের বাসস্থান। সন্ধ্যের পর সেসব মানুষ হায়নায় রূপান্তরিত হয়ে যায়। বিশ্বাস না হয় আজ রাত্রেই সে দেখাবে হায়নারা কিরকম মানুষের ভাষা বোঝে। সে রাত্রিতে যথারীতি তাঁবুর চারিদিকে হায়নার দল ঘিরে এলো। সাহেবদের বিস্মিত দৃষ্টির সামনে আলী কুসান এগিয়ে গেল হায়নাগুলির দিকে। তার নিজ দেশীয় ভাষায় 1 মিনিট ধরে কি যেন বলল, আর আশ্চর্য, সমস্ত হায়নার দল বিকট চিৎকার ধ্বনি থামিয়ে নীরবে ওর কথাগুলি শুনল। আলী কুসান থামতেই হায়নারা পুনরায় চিৎকার শুরু করে দিল। দেখে শুনে সাহেবরা বিস্ময়ে থ হয়ে গেল। সাহেবরা জিজ্ঞেস করলে, এই আলী কুসান, তুমি ওদের কি কথা বললে? এ দেশীয় একটা পুরনো রসিকতা স্যার, ওরা সেটা উপভোগ করলো। এর 2 দিন বাদে দলটি এসে উপস্থিত হল গুডারু জেলার মাটির দেওয়ালের সন্নিকটে। প্রায় 1/2 মাইলটাক দূরে ওরা তাঁবু গাড়ল। এদের সারিকি অর্থাৎ রাজা আলী বিমা বেশ কঠোর হাতেই প্রজাশাসন করেন। নানা ঝলমলে পোশাক পরা স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও পুলিশ দল এসে সাহেবদের সঙ্গে সৌজন্য দর্শন দিয়ে গেল। এদের জনৈক সর্দার এ সংবাদ দিয়ে গেল যে রাজা আলী বিমা স্বয়ং এক সময় এসে সাহেবদের সেলাম জানিয়ে যাবেন। বিকেল 4টের সময় রাজা আলী বিমা এলেন। মোটা বিশাল নাক, দীর্ঘ মেদবহুল কৃষ্ণ কালো দেহধারী বৃদ্ধ রাজা রাজোচিত বিচিত্র ঝলমলে পোশাকে এসে উপস্থিত হলেন। সঙ্গে প্রচুর পারিষদ ও বান্দার দল। কাছে আসতে একজন বান্দা ঘোড়ার কাছে হাঁটু গেড়ে বসল। তার পিঠে পা দিয়ে রাজা ঘোড়া থেকে নামলেন। হাসি মুখে এগিয়ে এলেন তিনি। নিকষ কালো মুখে সুন্দর শুভ্র পরিপূর্ণ দুপাটি দাঁত যেন ঝলমল করে উঠল। কাছে এসে দেহ নুইয়ে অভিবাদন জানিয়ে দুধ, ডিম ও মুরগি দিয়ে উপঢৌকন পর্ব সারলেন। সে সময় ডাক্তার কস্টেগান তার 303 রাইফেলটি খুলে পরিষ্কার করছিল। সেদিকে রাজার কৌতূহলী দৃষ্টি পড়ল। সাহেবরা তাকে এই অস্ত্রটির কথা বিশদভাবে বুঝিয়ে দিল। রাইফেলের টেলিস্কোপিক সাইটটি দেখিয়ে কস্টেগান বললে, এর দ্বারা রাত্রিতেও গুলি করা সম্ভব নির্ভুলভাবে। যদিও রাজা মাথা নেড়ে সব সহাস্য মুখেই শুনে গেলেন, তবু যেন তার দৃষ্টিতে ফুটে উঠল কিঞ্চিত অবিশ্বাস। সাহেবরাও রাজাকে অনেক কিছু উপহার দিল। একসময় রাজা সদল বলে ফিরে গেলেন তার মাটির দেওয়াল ঘেরা রাজ্যে। কর্পোরাল আলী কুসান একসময় ডাক্তার কস্টেগানকে জিজ্ঞেস করলে, স্যার, আপনি কি রাজাকে রাইফেলটা ধার দেবেন বলেছেন? বিস্মিত কস্টেগান বললে, কই না তো। রিচার্ড জিজ্ঞেস করলে, এ কথা কেন বলছো কুষাণ? যখন কস্টেগান সাহেব রসিকতা করে রাত্রেও নিখুঁতভাবে গুলি করা যায় বললেন, তখন রাজা আলী বিমা তার নিজের ভাষায় যা বললেন তার মানে দাঁড়ালো এটাই। এর প্রমাণ আমি নেব। ওদের ভাষা আমি কিছু কিছু বুঝি কিনা স্যার। সেদিন রাত্রে ঘটল ঘটনাটা। রাত্রির আহারের পর সাহেব 3 জন সিগারেট ধরিয়ে গল্পগুজব করছিলেন। ঠান্ডা শীতকালের হাওয়া শুরু হয়েছে। একসময় বিশাল গোলাকৃতি কুয়াশা ঢাকা চাঁদ উঠল আকাশে। দক্ষিণ দিকে মাটির দেওয়ালের ওপাশে নিরবচ্ছিন্ন ড্রাম বেজে চলেছে। আলোর আভাও দেখা যায়। নেটিভরা হয়তো কোনো উৎসব করছে। অপর 3 দিকে রুক্ষ শূন্য প্রান্তর ধোঁয়াটে জ্যোৎস্নায় ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। রিচার্ড বলে উঠল, ওই দেখো, আবার হায়নারা এসে উপস্থিত হয়েছে। কস্টেগান অত্যন্ত বিরক্ত কণ্ঠে বলে উঠল, এ তো দেখছি মহা জ্বালাতন। শহরের কাছেও এ বেটাদের উৎপাত। এবারে ছেড়ে কথা বলবো না, বেটাদের কয়েকটা কাজ খতম করবই। বলে উঠে গিয়ে 303 রাইফেলটা বের করে নিয়ে এলো। একটি দুটি করে বাড়তে বাড়তে অনেকগুলি হায়না এসে জড়ো হয়েছে সেখানে। আধ ঘন্টার মধ্যেই বেশ দলে ভারী হয়ে তারা বিকট চিৎকার শুরু করে দিল। কস্টেগানের আর সহ্য হলো না।
রাইফেলটা তুলে সে দ্রুত তাঁবুর বাইরে বেরিয়ে গেল। অপর দুজন সাহেবও তার সঙ্গে বাইরে এলো। হায়নাগুলি সামান্য পিছিয়ে গিয়ে ফের দাঁড়িয়ে পড়ল। রিচার্ড বললে, ডাক্তার, দেখো তো ওই বড়টাকে মারতে পারো কিনা? ওটা একটু আলাদা ধরনের মনে হচ্ছে। দেখা গেল সত্যি দলের মধ্যে একটা হায়না বেশ বড়। সে সামনের পা দুটোকে দুদিকে প্রসারিত করে যেন লাফ দেওয়ার উদ্যোগ করছে। অন্যগুলির চেয়ে সেটার গায়ের রং যেন কিছু হালকা। আবছা আলোয় তার কাঁধের কাছের দাগগুলি পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। সামনের দিকে হাঁ করা মুখ নিয়ে সে দাঁড়িয়েছিল। জিভ লকলক করছে, মুখের চামড়া কুঁচকানো, মুখটা যেন হাসি হাসি। দেখে সহসা সাহেবদের মনে একটা অস্বস্তিকর ভাবের উদয় হলো। কার সঙ্গে যেন এর একটা অদ্ভুত সাদৃশ্য মনে হলো। কস্টেগান রাইফেল নিশানা করে সঙ্গে সঙ্গে গুলি ছুড়ল। মুহূর্ত পূর্বে জানোয়ারটা শূন্যে লাফ দিয়েছিল, আহত হয়ে মাটিতে আছড়ে পড়ল। বিকট রোমহর্ষক একটা চিৎকার উত্থিত হলো, আর ধুলোয় ভরে গেল বাতাস। বাদবাকি হায়নার দল মুহূর্তে স্থান ত্যাগ করে অদৃশ্য হয়ে গেল। পলিটিক্যাল এজেন্ট হোমস বললে, আমার কিন্তু ভাই চামড়াটা চাই। কিন্তু ধুলো থিতিয়ে আসতে দেখা গেল জানোয়ারটা বড় বড় লাফ দিয়ে প্রায় 100 গজ দূরে সরে গেছে। দুবার সে মাটিতে গড়িয়ে পড়ল, দুবারই উঠে ফের ছুট দিল। ব্যথায় কাতরাতে কাতরাতেও এক সময় সে দূরে ঝাপসা জ্যোৎস্নায় অদৃশ্য হয়ে গেল। সাহেবরা এগিয়ে গেল যেখানটায় ওকে গুলি করা হয়েছিল সেখানে। চতুর্দিকে রক্তের দাগ, মাটিতে আছড়ানো খিমচানোর দাগ। এক জায়গায় পাওয়া গেল সেই ছিন্ন নিচের চোয়ালটা। গুলির আঘাতে হায়নাটার চোয়াল নিঃশেষে আলাদা হয়ে ছিটকে পড়ে গেছে। বেচারা। হোমস বলে উঠল, ওটাকে এরকম কষ্টকর অবস্থায় মরতে দেওয়া উচিত হবে না। খুঁজে দেখো, বেশি দূর হয়তো যেতে পারেনি। একটা হেরিকেন নিয়ে এসো দেখি। রিচার্ড ছিন্ন চোয়ালটাকে তুলে পকেটে রেখে দিল। অস্বাভাবিক বড় চোয়াল, পরে হয়তো কোনো জাদুঘরে দেওয়া যেতে পারে। লণ্ঠন নিয়ে ওরা রক্তের দাগ অনুসরণ করে করে একসময় এসে গুডারুর মাটির দেওয়ালের একটা গিটের সামনে উপস্থিত হলো। আশ্চর্য তো, জানোয়ারেরা আহত হলে সর্বদা বনের নির্জন স্থানের দিকে পালায়। কে কবে শুনেছে যে আহত হায়না গিয়ে জনবহুল শহরের মধ্যে ঢুকে পড়েছে? গেটটার কাছাকাছি এসে আলী কুসান হ্যারিকেন হাতে সহসা দাঁড়িয়ে পড়ল। ভীত কণ্ঠে বললে, দেখে শুনে আমার কিন্তু এসব ভালো লাগছে না স্যার। কস্টেগান বললে, ব্যাটা বলতি করি অন্ধ হয়ে গেছে, না হলে শহরে ঢুকবে কেন? রক্তের দাগ বন্ধ গেট পেরিয়ে চলে গিয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, একটা হায়না ঢুকেছে, নিশ্চয়ই ভেতরে কোনো হই হল্লা চিৎকার শুরু হতো। কিন্তু সব নীরব, নিস্তব্ধ। রাত্রিবেলা স্থানীয় লোকেদের বিরক্ত করা সমীচীন মনে করল না সাহেবরা। বাধ্য হয়ে নিজেদের তাঁবুতে ফিরে এলো। মাঝরাতে কস্টেগান সবাইকে জাগিয়ে সবিস্ময় বললে, এই শোনো শোনো, আমি এখনই ওদিকে গেছিলাম, কোথাও আর রক্তের চিহ্ন মাত্র নেই। কেউ তেমন বিস্মিত হলো না, কেননা অপরাপর হায়নারাই হয়তো তা চেটে মেরে দিয়েছে। পরদিন পলিটিক্যাল অফিসার হোমস তার সরকারি কাজের জন্য শহরবাসী ও রাজাকে ডেকে পাঠালো কিছু তদন্তাদি করবার মানসে। কিন্তু আশ্চর্য, 2-3 ঘন্টা অপেক্ষার পরও কেউ এলো না দেখে হোমস মহা খাপ্পা হয়ে উঠল। শাসক ইংরেজের সম্মানে পড়ল প্রচণ্ড ঘা। আলী কুসান, এরা এত দেরি করছে কেন? স্যার, ওদের ঢোল বাজানোর শব্দ শুনে বড্ড ভয় হচ্ছে। কোনো কিছু অঘটন ঘটেছে মনে হয়। বাজনার শব্দ সেই রকমই। এরপর একদল লোক এলো, কিন্তু তাদের সঙ্গে রাজা নেই। কস্টেগান অত্যন্ত বিরক্ত কণ্ঠে বলে উঠল, তোমাদের রাজা কোথায়? এত বড় সাহস আমি ডাকার পরও সে এলো না। তোমাদের রাজাকে গিয়ে বলো, সে যদি না আসে তাকে সৈন্য দিয়ে গ্রেফতার করিয়ে আনবো। কোনো উত্তর না দিয়ে লোকগুলি ফের ফিরে গেল মাটির দেওয়ালের ওপারে। এরপরও 1 ঘন্টা কেটে গেল, কিন্তু আলী বিমার কোনো পাত্তা নেই।
তখন নিজেদের দাপট রাখবার জন্য কয়েকজন সশস্ত্র সৈন্য নিয়ে সাহেব 3 জন গুডারু শহরে প্রবেশ করল। সমস্ত শহর নিস্তব্ধ, কেমন যেন ম্রিয়মান। পুরুষরা মনমরা, মেয়েরা কুটিরের মধ্যে ঢুকে গেল, এমনকি উলঙ্গ শিশুগুলিও এদিক ওদিক পালিয়ে গেল ওদের দেখে। রাজার একচালা প্রাসাদটি শহরের ঠিক মধ্যখানে অবস্থিত। তার কাছে যেতে কান্না শোনা গেল নারী কণ্ঠে, মরা কান্না। তাহলে কি কারোর মৃত্যু হয়েছে? এরপর শুরু হলো সমবেত কান্নার ধ্বনি। গেটে ঢুকতে প্রহরী বাধা দিতে আলী কুসানের ধাক্কা খেয়ে সে ছিটকে সরে গেল। সাহেবরা ভেতরে প্রবেশ করল। হোমস একা অন্দরে ঢুকল। কিছুক্ষণের মধ্যেই সে বাইরে এসে বললে, আরে, এই যে এক কাণ্ড হয়েছে দেখছি। ওরা বলছে রাজা মরে গেছে, কিন্তু আমাকে দেখতে দিচ্ছে না। আলী কুসান, 6 জন সৈন্য নিয়ে এসো তো আমার সঙ্গে। যে আটকাতে আসবে তাকেই হটিয়ে দাও। আলী কুসান সৈন্যদের সাহায্যে রাজার আত্মীয় পরিজন সবাইকে সরিয়ে দিল। ওরা সবাই ভেতরে ঢুকল। হোমস বললে, তদন্ত দরকার। মনে হচ্ছে রাজা খুন হয়েছে। অত্যন্ত নিচু ছাদের একটা অন্ধকার ঘর। মেঝেতে শুকনো ঘাসের ওপরে রাজার মৃতদেহ শোয়ানো, সর্বাঙ্গ কাপড়ে ঢাকা। মুখটারও অধিকাংশ একটা পাগড়িতে আবৃত। রক্তে ভিজে আছে পাগড়ির একটা অংশ। ডাক্তার কস্টেগান পাশে বসে কম্পিত হস্তে মুখের পাগড়িটা সরিয়ে দিল। দেখা গেল মুখের নিম্নাংশে একটা বিভৎস ক্ষত, রক্তে মাখামাখি। দেহটা শক্ত হয়ে গেছে। 2 হাত গলার কাছে তোলা, পা 2 মোড়া। মনে হয় মৃত্যুর পূর্বে ধস্তাধস্তি হয়েছে। হোমস ধীরে ধীরে পাগড়িটা দিয়ে পুনরায় মুখটা ঢেকে দিল। সাহেবরা বিমূঢ়র মতো পরস্পরের মুখের দিকে তাকালো। একই সঙ্গে প্রত্যেকের মনে একই চিন্তার উদ্ভব হল। কস্টেগান সবিস্ময়ে বলে উঠল, কি সাংঘাতিক! লোকটার একটা চোয়াল গুলির আঘাতে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু চোয়ালটা তো এখানে নেই। বিচ্ছিন্ন হয়ে গেছে গুলির আঘাতে। এবারে হোমসের বিস্মিত হওয়ার পালা। কিন্তু এদের কাছে তো আগ্নেয়াস্ত্র নেই, তাহলে গুলি এলো কোত্থেকে? এর কোনো উত্তর খুঁজে পাওয়া গেল না। বাইরে স্থানীয় লোকেরা ক্রমশই উত্তেজিত হয়ে উঠেছে সাহেবদের এই অনধিকার প্রবেশে। বাধ্য হয়ে ওরা সেখান থেকে ফিরে এলো। ফিরে এসে হোমস সমস্ত শহরবাসীকে ডাকল এ সম্বন্ধে তদন্তের জন্য, কিন্তু কোনো আফ্রিকানের কাছ থেকেই কোনো কিছু সংবাদ পাওয়া গেল না। তারা রাজার মৃত্যু বা হত্যা সম্বন্ধে কেউ কিছুই জানে না। আলিবিমা প্রচুর রক্তক্ষরণেই মৃত্যুমুখে পতিত হয়েছেন। গুলি লেগেই তাঁর চোয়াল উড়ে গেছে, আর সে চোয়ালও মৃতদেহের ধারে কাছে কোথাও নেই। মুখের পাগড়ির ভাঁজে 2টি মাত্র দাঁত পাওয়া গেছে, শ্বেত শুভ্র 2টি চকচকে দাঁত। ওই দাঁত 2টি রিচার্ড সঙ্গে করে এনে দেখেছে যে তার কাছে রাখা সেই চোয়ালে, হায়নার চোয়ালে যেখানে 2টি দাঁত নেই, সেই গর্তে সুন্দরভাবে খাপ খেয়ে গেছে। এ পর্যন্ত বলে রিচার্ড চুপ করে যায়। জাহাজের সহযাত্রী বন্ধু রাইট বিহ্বল হয়ে কিঞ্চিত হতবুদ্ধি হয়ে বলে ওঠে, তার মানে তোমার কথা মতো এই চোয়ালটা আলিবিমার? হ্যাঁ, তাই। তবে তুমি বলতে চাও ওই আলিবিমাই হায়নায় রূপান্তরিত হয়ে সেরাতে কস্টেগানের গুলি খেয়েছিল? আমি কিছু বলতে চাই না, যা বলার তা সবিস্তারে বললাম। এবার বিশ্বাস করতে হয় করো, নয়তো অবিশ্বাসে হাসি এসে সবটাই কল্পনা বলে উড়িয়ে দাও। রিচার্ডের কণ্ঠস্বর যেন কিছুটা কম্পিত। তবে জানো, এই জিনিসটা পাওয়ার পর থেকেই প্রতি রাতে আমাকে এক অদ্ভুত রকমের তৃষ্ণা পায়, যা জল পান করলেও মোটেই মেটানো যায় না। কথাটি শুনে রাইট বিস্ময়ে রিচার্ডের পানে চাইল। তার বন্ধুর ঠোঁটের ফাঁকে ও 2টো কি চকচক করছে? রিচার্ডের শরীরের লোমগুলো বড় হচ্ছে কি? হয় ব্যাপারটা ভালোভাবে দেখার জন্য, নয়তো বাইরে পালানোর জন্য রাইট নিজের জায়গা ছেড়ে উঠল বটে, কিন্তু পালানো তো দূর, সামান্য চিৎকার করার শক্তিটুকু আর তার রইল না।
জাহাজের ডেকের আলোটা জ্বলতে জ্বলতে হঠাৎ তীক্ষ্ণ শব্দে ফেটে নিভে গেল। কানে এলো এক হাড় হিম করা ডাক। এতক্ষণ শুনছিলেন আজকের কাহিনী আফ্রিকান ভৌতিক গল্প ওয়ার উলফ। গল্প পাঠে জয়দীপ দত্ত, রিচার্ড এবং আলিকুশনের চরিত্রে অনিকেত, পলিটিক্যাল এজেন্ট হোমসের কণ্ঠে সায়ন্তন, ইংরেজ সাহেব এবং অন্যান্য চরিত্রে আমি সৈকত। খুব শীঘ্রই আমরা ফিরব তান্ত্রিক ইউনিভার্সের পরবর্তী গল্প মহাচামুণ্ডে বাদলতান্ত্রিক নিয়ে। ততক্ষণের জন্য সবাই নিজের পরিবারকে ভালো রাখবেন আর তার পাশাপাশি নিজেরও একটু খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। সুখবর সুখবর সুখবর। তান্ত্রিক ইউনিভার্সের ক্রিয়েটার বঙ্গ পরিচয় এবং হরর ব্যাংক টিম আপনাদের জন্য নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। আপনাদের মধ্যে যারা উঠতি লেখক বা লেখিকা রয়েছেন তারা এখন নিজেদের প্রতিভা শোনাতে পারেন আমাদের হাজার হাজার শ্রোতাদের, সাথে জিতে নিতে পারেন নগদ পুরস্কার। হরর ব্যাংক এবং বঙ্গ পরিচয়ের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে এক বিশাল প্রতিযোগিতা রহস্য রোমাঞ্চের শারদিয়া 1428, যেখানে প্রথম পুরস্কার থাকছে নগদ 1500 টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ 1000 টাকা, তৃতীয় পুরস্কার নগদ 500 টাকা। এছাড়াও প্রথম 20 জনাকে দেওয়া হবে কিছু আকর্ষণীয় পুরস্কার। আজ থেকেই আপনারা নিজেদের লেখা গল্প পাঠাতে পারেন নিম্নলিখিত মাধ্যমে। গল্প পাঠানোর শেষ তারিখ 3রা অক্টোবর 2021 রবিবার। ফলাফল ঘোষণা 7ই অক্টোবর রবিবার। গল্প পাঠানোর নিয়মাবলী হল, গল্পটি সম্পূর্ণভাবে আপনার নিজস্ব কপিরাইটেড হতে হবে। কোনো রকম প্রকাশনীর কপিরাইট থাকলেও সেই গল্প নিয়ে যেন অডিও স্টোরি বানানোর পারমিশন লেখক বা লেখিকা নিজেই দিতে পারেন। গল্পটি অন্য কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে প্রকাশিত হলে চলবে না। সিলেক্টেড গল্পগুলির অডিও স্টোরি বিচারক মণ্ডলীর পছন্দ মতো চ্যানেলে আসবে, যার মধ্যে হরর ব্যাংক বঙ্গ পরিচয় তো থাকবেই, তার সাথে আরও ছোট বড় চ্যানেল থাকবে। আর যে গল্পগুলো সিলেক্টেড হবে না সেগুলো 7ই অক্টোবরের পর লেখক বা লেখিকার নিজস্ব সম্পত্তি হয়ে যাবে। কিন্তু রেজাল্ট ঘোষণার আগে অবধি লেখক বা লেখিকা সাবমিটেড গল্প নিয়ে কিছু করতে পারবেন না। 7ই অক্টোবরের মাঝে সাবমিটেড গল্প নিয়ে একান্তই কিছু করার থাকলে আমাদের টিমের থেকে পারমিশন নেওয়া বাধ্যতামূলক। অন্য কোনো প্রতিযোগিতায় সিলেক্টেড হয়নি এমন গল্প সাবমিট করা যাবে, তবে অন্য প্রতিযোগিতায় সিলেক্টেড হয়েছে এমন গল্প সাবমিট করা যাবে না। গল্পের দৈর্ঘ্য হবে 1000 থেকে 7000 শব্দের মধ্যে। এটি একটি বিশাল সংখ্যা, সুতরাং আশা করা যায় এতটা ছাড় দেওয়ার পরে শব্দ সংখ্যা এদিক ওদিক হবে না। মনে রাখবেন, 1000 থেকে 7000 শব্দের মধ্যে। গল্পের প্লট সম্পূর্ণ নিজস্ব মস্তিষ্ক প্রসূত হতে হবে। কোনো মুভি বা অন্য কোনো বড়সড় লেখক বা লেখিকার গল্প থেকে ইন্সপায়ার্ড হলে চলবে না। ভূত, প্রেত, তন্ত্র, মন্ত্র, প্রেম, ভালোবাসা, রহস্য, রোমাঞ্চ, রোমান্টিক, এমনকি লুকিয়ে থাকা রাজনৈতিক প্রতিবাদ বার্তা সমৃদ্ধ গল্প বিচারক মণ্ডলীর নজর কাড়তে পারে। হরর ব্যাংক এবং বঙ্গ পরিচয় টিমের কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। সেই জন্য কোনো ছদ্মনাম ব্যবহার করা যাবে না। গল্পের শেষে নিজের আসল নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি দেওয়া বাধ্যতামূলক, নয়তো গল্পটি সিলেকশনের প্রথম স্টেজেই বাদ পড়বে। গল্প পাঠানোর ফরম্যাট পিডিএফ, এক্সপিএস, ডক ফাইল, ডকুমেন্ট, এমনকি ইমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বারও বাংলা ভাষায় লিখে পাঠানো যাবে। গল্প পাঠানোর ঠিকানা hbbpstory_submission@gmail.com অথবা সেকেন্ডারি ইমেল hauntedseries006@gmail.com।
হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন 7865958616 এই নম্বরে। সবশেষে আপনাদের অনুরোধে আরেকটি বিশেষ ঘোষণা, একজন লেখক বা লেখিকা সর্বোচ্চ 3টি গল্প সাবমিট করতে পারবেন, তবে প্রত্যেকটি গল্প একই নাম এবং একই ঠিকানা সহ সাবমিট করতে হবে। আলাদা আলাদা নাম ঠিকানা ব্যবহার করে চালাকি করার চেষ্টা করবেন না, এতে আপনারই ক্ষতি। এই প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য যোগাযোগ করুন ডেসক্রিপশনে দেওয়া ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে।